গুণিতক দেখা যাচ্ছে একটা সংখ্যাকে কত কত দিয়ে ভাগ করা যাচ্ছে এগুলো। হ্যাঁ ঠিক আছে। আর গুণিতকটা একটু ছোটখাটো হয়ে আসে, দেখা আচ্ছা, যাচ্ছে যাক 12। যাক এই কনসেপ্টটা ক্লিয়ার নেই। গুণিতক আর গুণনীয়ক এগুলো একটু কনফিউজড করবে আপনাকে। তো গুণিতক আর গুণনীয়ক দিয়ে আসছো কিছু বলছো? গুণিতক আর গুণনীয়ক এইটা ধরুন, গুণিতকটা আমরা একটু বুঝি। গুণিতকটা এটা কানেকশন দাও, কানেকশন দিয়ে যাবে, কানেকশন দিয়ে ক্লাস দেখো। তো গুণিতক আমরা একটু আগে গুণিতকটা একটু দেখি আমরা। ধরুন আমরা 2 লিখলাম, 2। আচ্ছা, এখন 2-এর গুণিতকটা কত হবে? 2-এর গুণিতক হচ্ছে 2কে আমরা গুণ করতে করতে যাব, যা গুণ করে যেটা পাবো সেটাই গুণিতক। বুঝতে পেরেছে? এখন ধরেন 2-এর সাথে আমরা 1 গুণ করলাম তাহলে পাবো 2, 2-এর সাথে 2 গুণ করলাম তাহলে পাবো 4, 2-এর সাথে 3 গুণ করলাম পাবো 6, 2-এর সাথে আমরা 4 গুণ করলাম পাবো কত? 8। বুঝাতে পারছে? তাহলে যদি বুঝাতে পারি, এবার একটু বলেন তো আমাকে, 13-এর গুণিতক কত হবে? 13 স্যার। হুম, 13-এর গুণিতক কত হবে? 13 আজকে 13, 13 তো দুনো 26, 26, এভাবে বাড়তেই থাকবে। বাড়তেই থাকবে। তার মানে গুণিতকের সংখ্যা অসীম। গুণিতকের সংখ্যা কি হবে? গুণিতকের সংখ্যা অসীম। তাহলে এখন গুণনীয়কটা কি? আমরা একটু গুণনীয়কটা দেখে আসি। আচ্ছা, তো এবার আমরা 13-র গুণিতকের কথা বলেছিলাম। 13-র গুণিতক তাহলে কত হবে? 13, 26, 39 ইত্যাদি, এবং এটা হবে অসীম। যে কোনো সংখ্যার গুণিতকের সেট হলো অসীম। আপনার মাইক্রোফোনটা মিউট করে নিন। আচ্ছা, এবার আমি যদি বলি গুণনীয়কের কথা যদি বলি, তাহলে সেটা কীরকম হবে? যদি আমরা গুণনীয়কের কথা যদি বলি, যে গুণনীয়কটা কত হবে? যেমন ধরুন আমি বললাম 10-এর গুণনীয়ক, 10-এর গুণনীয়ক এটা স্যার বলেন। গুণনীয়ক হচ্ছে কোন সংখ্যাকে কত কত সংখ্যা দিয়ে ভাগ করা যায়। ভাগ 10কে করা আমি যায়, কত অর্থাৎ কত দিয়ে একটি ভাগ করতে পারবো। পূর্ণ সংখ্যাকে কতটি পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করা যায়। তাহলে 10-এর গুণনীয়ক তাহলে আমরা কি লিখতে পারবো? 1, 5 দুনো 10, 2, এই যে 1, 5, 5, 2, 10। 5, 2 1, 5। 10, 2, 5। বোঝা গেছে? তো গুণনীয়ককে অনেক সময় ফ্যাক্টর বলা হয়, ফ্যাক্টর বলা হয়, বা অনেক সময় উৎপাদকও বলা হয়। বোঝা গেছে বিষয়টা? গুণনীয়ককে অনেক সময় ফ্যাক্টরও বলা হয়, গুণনীয়ককে অনেক সময় উৎপাদকও বলা হয়। জি স্যার। তো আমরা তাহলে এখন চলে আসি আমরা লসাগু কাকে বলে, গসাগু কাকে বলে। ল সা গু। আচ্ছা, লসাগু কাকে বলে? কারোর কি ধারণা আছে লসাগু কাকে বলে? বলেন। সংজ্ঞা ব্যাপারে না হুম, স্যার, সংজ্ঞা ওইভাবে মনে নাই স্যার, কিন্তু আচ্ছা। স্যার এই আপনারা শুধু দেখা একজন দুজন যাচ্ছে কথা বলতেছেন, লঘিটা বাকিরা হচ্ছে কোনো ছোট। রেসপন্স দিচ্ছেন না। লসাগু কি আমরা একটু দেখি। যেমন ধরেন আমরা লিখলাম 12, আর ধরেন আমরা লিখলাম 26 লিখলাম। খেয়াল করেন তাহলে 12কে 12-এর মানে 12, সরি আমরা একটু আমরা লসাগু করতেছি তো একটু। ধরেন 12 আর আমরা লিখলাম 15 লিখলাম। আচ্ছা, এখন 12-এর গুণিতকগুলো আমরা একটু লিখি। দেখেন 12-এর গুণিতক 12, 24, 3 12 36, 4 12 48, 5 12 60 লিখলাম আমরা। ঠিক আছে? 7 12 84 আমরা লিখতে পারি। ধরেন 15 লিখলাম আমরা 60, 15 লিখলাম আমরা 15 অক্ষে 15, 15 দুগুণে 30, 3 15 45, 4 15 60, 5 15 75। এবার একটু খেয়াল করুন, এই যে আমরা এগুলো লিখলাম, এখন দেখুন এই 12 এবং 15-এর গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট কমন কোনটা? একটু দেখে বলুন তো, সবচেয়ে ছোট কমন কোনটা? স্যার 12।
না না, 12 কি 15-এর মধ্যে আছে? 15-এর গুণিতকের মধ্যে আছে? এগুলোর দিকে তাকান, এই যে পার্টগুলো আছে এই পার্টগুলোর দিকে তাকিয়ে বলুন কমন বা একই রকম আছে কোনটা? 60 স্যার। 60। 60 আছে। 60 আছে। আচ্ছা, 60 আমরা এই 12, 120 আর 15-এরও 120, এবার বলেন তো 120 কেন এদের লসাগু হবে না? স্যার লসাগু তো মানে লঘিষ্ঠ, সবচেয়ে ছোটটা হবে। সবচেয়ে ছোটটা হতে হবে, যেহেতু আমাদের 60 আছে তাহলে 60 আমাদের লসাগু হতে হবে। সবাই কি বুঝতে পারছেন নাকি প্রবলেম আছে? সব বুঝতে পারছি। সবাই কি বুঝতে পারছেন? এবার আসি আমরা ওই যে জায়গাতে ছিলাম, 12 আর কত ছিলাম যেন আমরা, ধরেন 12 আর আমরা 30-এ আসি। এখন 12 আর 30-এর গসাগু আমরা বের করব। তাহলে 12 এর গসাগুগুলো কত? গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণিতক। আপনারা একটু মাইক্রোফোনটা অফ করে নেন। গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে 12 এর গসাগু হচ্ছে 1, 2, 3, 4, 6, 12। আচ্ছা, 30-এর গসাগু কত হবে? 30-এর গসাগু হবে 1, 2, 3, 5, 6, 6-এর পরে 15, 15-এর পরে 30। আচ্ছা, এখন গসাগু মানে কি? গসাগু মানে হচ্ছে যে এই যে দুইটার যে উৎপাদক বা আমরা গুণনীয়কগুলো বের করেছি, এই গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড় কমনটা আমরা নেব। সবচেয়ে বড় কমন দুইটার দিকে তাকিয়ে বলুন তো কোনটা এখানে সবচেয়ে বড় কমন আছে? একটু মাইক্রোফোনটা অফ করে নেন। 6 6। 6 6। আচ্ছা, তাহলে আমার তো এইখানে 3ও কমন আছে, 3ও কমন আছে, 2ও কমন আছে, 2ও কমন আছে। এবার একটু বলেন তো 2 বা 3 কেন হলো না? 2 বা গরিষ্ঠ 3 মানে হচ্ছে হচ্ছে বড়টা। তুলনামূলকভাবে ছোট হয়ে গরিষ্ঠ হতে যাচ্ছে। হবে আমাকে, রাইট, এক্স্যাক্টলি রাইট। আচ্ছা, এবার একটু বলেন তো, এই প্রশ্নটা আপনাদেরকে ভাইয়া বলে জিজ্ঞেস করবে, 0 এবং 5 এর গসাগু কত? গসাগুকে ইংলিশে বলা হয় HCF। 5 হবে। অনেক সময় এটাকে GCF ও বলা হয়, গ্রেটেস্ট বলা হয়, GCF। আর লসাগুকে বলা হয় LCM। আচ্ছা, 0 5 এর HCF এবং LCM কত বলেন? এই যে 5 হচ্ছে মনে হচ্ছে HCF, 5 হচ্ছে HCF। কেন HCF কেন? মানে তুলনামূলকভাবে এখানে সর্বোচ্চ বড়টা। না, সর্বোচ্চ বড়টা তো ওয়ান তার হবে স্যার, উৎপাদকের। গসাগু সর্বোচ্চ 1 হবে। বড়টা তো তার উৎপাদক। আপনার অ্যান্সারটা ঠিক ও আছে, ওটা 5 হবে। দশমিক। জি বুঝতে পারছি স্যার, এটা দশমিক 2 মানে 0 দশমিক। না না, 0 তাই দশমিক না, 0,5। এই দুইটা সংখ্যা, দুইটা সংখ্যা। স্যার 1 হবে, গসাগু 1 হবে আর লসাগু 5। লসাগু লসাগু 5 আর গসাগু হবে স্যার 1। গসাগু অন হবে স্যার। হ্যাঁ, লসাগু লসাগু স্যার। স্যার এটা লসাগু আনডিফাইন্ড স্যার, শূন্য। ঠিক করা যায় না যেহেতু। লসাগু লসাগু আনডিফাইন্ড হয়েছে, মানে জিরো দিয়ে ভাগ। অসংজ্ঞায়িত না অসীম? অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত বলতে স্যার 0। 0 5 দুটাই হওয়ার কথা তো স্যার। এইখানে তিনটা জিনিস আছে, একটা হচ্ছে অসংজ্ঞায়িত, আরেকটা হচ্ছে অনির্ণয়, আরেকটি হচ্ছে অসীম। এখন বলেন এর এলসিএমটা কি হবে? অসংজ্ঞায়িত হবে নাকি অসীম হবে নাকি অনির্ণয় হবে? আচ্ছা, আমরা আসি 0 এবং 5-এর HCF হচ্ছে 0 এবং 5-এর HCF হচ্ছে 5, আর এর এলসিএমটা হচ্ছে আমরা
অনির্ণয় বলতে পারি বা অসংজ্ঞায়িত বলতে পারি, যদিও ম্যাথমেটিক্স এই দুটোর ভিতরে বিশাল পার্থক্য আছে, বিশাল পার্থক্য। এটা 5-ই বলছিলাম। না বলছেন, আপনি ব্যাখ্যা তো নাই, আপনি বলছেন ভালো, ধন্যবাদ আপনাকে, কিন্তু ব্যাখ্যাটা কি? এর ব্যাখ্যাটা হলো গসাগু মানে হচ্ছে যেটা দিয়ে আমরা ভাগ করি। তো আমরা এই 0-কে 5 দ্বারা যদি ভাগ করি তাহলে 0, আর 5-কে 5 দ্বারা ভাগ করলে তো আমাদের 1। আর লসাগুর বেলায় কি, যেটাকে আমরা ভাগ করব। এখন এর লসাগু আমরা যাই ধরি, ধরেন এর এলসিএম আমরা যাই ধরি, ধরেন এর এলসিএম হলো এক্স। তো এক্স মানে কি, আমরা ওই সংখ্যাগুলো দিয়ে তো আমাকে ভাগ করতে পারতে হবে। তাহলে x/0 সামথিং বাই 0 ইকুয়াল টু কি, সামথিং বাই 0 ইকুয়াল টু কি? তাহলে অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত না অনির্ণয়? অসংজ্ঞায়িত হবে না? অসংজ্ঞায়িত, স্যার। অসংজ্ঞায়িত হবে, অনির্ণয়, অনির্ণয় হবে না। এটা অসংজ্ঞায়িত, অর্থাৎ আমাদের বর্তমান যে ম্যাথমেটিক্স আছে সে ম্যাথমেটিক্স জানে না যে এইটার অবস্থাটা কি, মানে এইটার শেষ পর্যন্ত এটা কি হবে। আচ্ছা, তো এখন আসেন আমরা লসাগু গসাগু করবো আমরা। তো আমরা লসাগু গসাগুর যে ম্যাথটা আছে, প্রথমে একটি ম্যাথ। আচ্ছা, স্ক্রিনে আপনারা একটা অঙ্ক দেখতে পাচ্ছেন, 3/4, 4/5 এবং 5/6 লসাগু কত, গসাগু কত। তো আমরা এমনিতেই তো গসাগু আমরা বের করতে পারবো, লসাগু এবং গসাগু আমরা বের করা শিখছি। এরপরে যদি কারোর যদি প্রবলেম হয় তাহলে সেটা, যেমন ধরুন আমাদেরকে যদি বলে 4, 5, 15 ও 30-এর লসাগু কত, তাহলে আমরা সিম্পলি এই যে এইভাবে আমরা করি, যেভাবে ওভাবে আমরা করে ফেলবো। 2, 5, 15, 15, তারপরে আবার আমরা 5 দ্বারা কাটার চেষ্টা করব। 2, 1, 3, 3। এবার আমরা এটাকে গুণ করে দেব, তাহলে আমার লসাগু হবে 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 3 20-এ 60। স্যার ভুল করে ফেলছি আমরা, কোথায় যেন, ও এটা আবার 3 দিয়ে যাবে। 3, 2, 1, 1, 1। তাহলে এটা হবে কত আমাদের? 5 দুগুণে 10, 3 10-এ 30, 30 দুগুণে 60, এর এলসিএম হবে 60। আচ্ছা, তো এটা তো মনে হয় আমরা পারি, সবাই কি পারি আমরা এই এলসিএম বের করতে বা লসাগু বের করতে? জি স্যার, এটা পারি। আচ্ছা, তো এখন ওইটা পারি আমরা, কিন্তু আমরা ইসেরটা করব কিভাবে, ভগ্নাংশটা করব কিভাবে? যখন এইখানে যখন ভগ্নাংশ চলে এসেছে, এখন আমরা এটা করব কিভাবে? ভগ্নাংশটা কিভাবে করব? যেমন এখানে আমাদের আছে 3/4, আর এটা হচ্ছে 4/5, আর এটা হচ্ছে 5/6। এটাকে করব কিভাবে? এইটাকে করার স্যার সময় আর উপরে লব গসাগু করবো। যেইটা চাইবে গসাগু, যেইটা চাইবে, হ্যাঁ বলেন কি বলতে চাইছিলেন, বলেন। আমরা ভগ্নাংশ, হ্যাঁ আপনাদের ভগ্নাংশ, এই যে ভগ্নাংশটা আছে, এই ভগ্নাংশ এটাকে বলি কি, আমরা হর বলি। আর উপরেটাকে আমরা কি বলি? লব বলি। তো আমাদের যেইটা চাইবে আমাদের লবের সেইটা হবে, যেইটা চাইবে আমাদের লবের কি হবে, সেইটা হবে। তাহলে আমাদের চেয়েছে গসাগু, তাহলে 3, 4, 5 এর গসাগু, 3, 4, 5 এর গসাগু কত হবে? 3, 4, 5 এর গসাগু কত হবে? 3, 4, 5 এর গসাগু হবে 1। আর নিচের যেটা থাকবে সেটার হবে বাকিটা। তাহলে লসাগু আচ্ছা, তার মানে কি, 3, 4, 5 এর, অর্থাৎ আমাদের যেইটা চাইবে গসাগু চাইবে, সেই গসাগুটা হবে উপরের লবে, আর নিচে বাকি যেটা থাকবে সেইটার নিচে থাকবে লসাগু। বিষয়টা বুঝতে পারছেন আপনাদের? তাহলে আমরা 3, 4, 5 এর গসাগু বের করলাম 1, আর 4, 5, 6 এর গসাগু কত হবে? 4, 5, 6 এর গসাগু হবে 60। তাহলে নির্ণয় গসাগু আমাদের কত হবে? নির্ণয় গসাগু হবে আমাদের 1/60।
বুঝতে কারোর প্রবলেম আছে কিনা বলুন। যেইটা বলবে সেইটার উপরেরটা হবে। এখন যদি বলতো এই প্রশ্নটা যদি একটু চেঞ্জ করে দিয়ে এইখানে যদি বলতো লসাগু, তাহলে আমরা কি করতাম বলেন? লসাগু বললে উপরে, লসাগু বললে আমরা কি করতাম বলেন? উপরের ওই কয়টা যোগ লসাগু করতে করতাম। উপরের লবের লসাগু করতাম। উপরেরটা লসাগু করতাম, নিচেরটা কি করতাম? গসাগু করতাম। বুঝাতে পেরেছে? আচ্ছা, যদি বুঝাতে পারি। স্যার উপরেরটা যেটা করতে নিচেরটা কি উল্টা হবে? ভগ্নাংশের আপনি একটু মানে লাউড স্পিকারটা বন্ধ করে নিন, তা নাহলে ইকো হবে। লাউড স্যার স্পিকারটা অফ, হ্যাঁ বলেন। স্যার উপরে যেটা করা হবে লসাগু বা গসাগু, নিচে কি তার উল্টা করতে হবে? হ্যাঁ, নিচে উল্টা করতে হবে। উপরে যেটা করবে নিচে তার উল্টা হবে। আচ্ছা, এবার আসেন 2 নম্বরে যে ম্যাথটি, এই ম্যাথটি দিয়ে দিয়েছে, একটি ক্লেভার একটি ম্যাথ। এই অবস্থায় এর গসাগু কত হবে? 2 নম্বর ম্যাথটা একটু বলেন তো আপনারা, আপনাদের মাথা খাটান। স্যার আমরা একটু আগে যে অঙ্ক করলাম 0 আর 5 এর গসাগু, ওখানের মধ্যে গসাগু পাইছি আমরা 5, কিন্তু এই ম্যাথটার মধ্যে 0, 2, 3 এর গসাগু দিছে হচ্ছে 1। কেন এটা এক কেন হবে? তো? কেন 2 বা 3 যে কোনো একটা হলো না কেন? স্যার 2 আর 3 এর যেটা হবে ওইটাই হবে গসাগু। আচ্ছা, 2 আর 3 এর যেইটা হবে সেইটা হবে কি? 2 আর 3 এর গসাগু যেটা হবে জিরোর সাথে মানে সবগুলোর সেটা হবে। সেইটা হবে গসাগু, রাইট? একটা ভালো একটা পয়েন্ট ধরছেন, কিন্তু কিন্তু আপনাকে মনে রাখতে হবে, যদি আমরা শুধু 2 আর 3 লিখতাম তাহলে তার গসাগু কত হতো বলেন? স্যার 1 1 হতো, রাইট? তাহলে এইখানে শূন্য যেটা আছে ওইটা আমাদের জন্য কোনো ভূমিকা রাখবে না, অর্থাৎ শূন্য যাই থাকুক শূন্য শূন্যের জায়গায় থাকবে, বাকিগুলোর গসাগু আমরা বের করব। আচ্ছা, তো এইখানে পারবেন আপনারা। তো এইখানে সবচেয়ে ইন্টারেস্টিং যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো কয়েকটা ম্যাথ আমরা করি। কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে 1 বিয়োগ করলে বিয়োগফল 9, 12, 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে 1 বিয়োগ করলে বিয়োগফল 9, 12, 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? দেখেন, এই টাইপের ম্যাথগুলো আপনাদেরকে সবচেয়ে বেশি ঝামেলায় ফেলে। আপনারা ওই যোগ করবেন না বিয়োগ করবেন, প্রশ্ন বুঝি আমি কি লসাগু করব না গসাগু করব, তাই না? যে আমি লসাগু করতে পারি, আমি গসাগু করতে পারি, কিন্তু এখন আমি কি করব সেটা আমি বুঝতে পারতেছি না। সবচেয়ে বেশি প্রবলেমে ফেলে এই টাইপের ম্যাথগুলো। আমরা আজকে একটু একটা নিয়ম শিখব, যে কোনো সমস্যা আর হবে না, কোনো প্রবলেম আর হবে না। আমরা সেই নিয়মটা অ্যাপ্লাই করলে আমরা 7 নম্বর ম্যাথটি করব। আচ্ছা, কেউ কি একজন দেখে বলতে পারবেন এই ম্যাথটি আমরা লসাগু করব না গসাগু করব? স্যার এটা লসাগু বের করতে হবে। কেন লসাগু? কেন লসাগু? লসাগু কেন লসাগু করব? যে মানে গুণিতক বের করতে হবে, নিঃশেষে ভাগ করা যাবে, দ্যাট মিন্স মাল্টিপল। আর আবার ক্ষুদ্রতম বলছে। আচ্ছা, মানে ক্ষুদ্রতম বলছে, বিয়োগফল বলছে, ভাগ করার কথা বলছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই বলছে। আচ্ছা, আমরা আরেকটা ম্যাথ নিয়ে আসি তাহলে। আমি তো পাইতেছি না। কোন লিঙ্কে তুমি ঢুকছো? এই তুমি 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 যে আজকের যে লিঙ্ক আছে সেই লিঙ্কে তুমি ঢুকো। কোনটা ঢুকো তো? আচ্ছা, তো আমরা যখন কোনো ম্যাথ যখন আমরা পাবো, যেমন ধরেন আমরা এই ম্যাথটাতে আসি। আচ্ছা, আমরা এই ম্যাথটাতে আসি, 15 নম্বরে যে ম্যাথটি আছে সেই ম্যাথটিতে আসি।
15 নম্বর ম্যাটটি আছে। আচ্ছা, 15 নম্বর ম্যাট, এটা একটু আপনারা পড়ে বলেন তো, এই ম্যাটটাতে লসাগু করব না আমরা গসাগু করব? এটা স্যার গসাগু। কেন গসাগু করব কেন? লসাগু কেন এখানে হবে? এই বৃহত্তম সংখ্যা দেওয়া আছে, এটার জন্য মনে হচ্ছে আচ্ছা, মানে আপনারা ওই একটা শর্টকাট সিস্টেম দাঁড় করিয়ে ফেলছেন, বৃহত্তম, ক্ষুদ্রতম ইত্যাদি। খুব মনোযোগ দিয়ে শুনুন, খুব মনোযোগ দিয়ে শুনুন, কোনো কিছুর দরকার পড়বে না, জাস্ট সিম্পল একটা বিষয় আপনি মাথায় রাখবেন, আপনার লসাগু না গসাগু কী করতে হবে সেটা আর ভুল হবে না। বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে 1 বিয়োগ করলে বিয়োগফল 9, 12, 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। আমরা যে ফলটি পাবো, যদি সেই ফলটিকে ভাগ করতে বলা হয় তাহলে লসাগু, আর যদি সেই ফল দ্বারা ভাগ করতে বলা হয় তাহলে গসাগু। আমি আবারও বলি, একটু মনোযোগ দিয়ে শুনুন। আমরা যে ফলটি পাবো, যদি সেই ফলটিকে ভাগ করার কথা বলা হয় তাহলে লসাগু, আর যদি সেই ফলটি দ্বারা ভাগ করতে বলা হয় তাহলে সেটা কি হবে? গসাগু। মাইক্রোফোনটা অফ করে নেন। আমি যেটা বলতে চেয়েছি সেটা বুঝতে পারছেন কিনা বলেন। স্যার আবার একটু রিপিট করেন স্যার। আচ্ছা, প্রশ্নটা আগে পড়বেন, প্রশ্নটা পড়ে আপনি তো একটা ফল বের করবেন, যেই ফলটা বের করবেন যদি সেই ফলকে ভাগ করার কথা বলা হয়, প্রশ্নটা পড়ে যদি মনে হয় তাহলে হবে লসাগু, আর যদি সেই ফল দ্বারা ভাগ করার কথা মনে হয় আপনার কাছে তাহলে সেটা হবে গসাগু। এবার একটু চিন্তা করুন, ফলকে ভাগ করতে বলা হলে লসাগু, ফল দ্বারা ভাগ করতে বলা হলে গসাগু। একটু চিন্তা করেন মনে মনে। চিন্তা করেন। আচ্ছা, তাহলে আমরা এই প্রশ্নটা পড়ি, 9, 12, 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে কোন ক্ষুদ্রতম সংখ্যা? তার মানে কি ফলকে ভাগ করার কথা বলছে, তাহলে এটা হবে কি? লসাগু। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 102 এবং 186কে ভাগ করলে, মানে ওই সংখ্যা দ্বারা যেটা আপনি বের করবেন সেটা দ্বারা এই দুইটাকে আপনি ভাগ করবেন, তাহলে এটা হবে কি? গসাগু। আমার কাছে এর থেকে সহজ কোনো উপায় নেই, এর থেকে সহজ আর কিচ্ছু নেই। আপনি আরও আপনার মতো মুখস্থ রাখতে পারবেন, কিন্তু আমার কাছে মনে হয় যে মুখস্থগুলো আপনি যখন আরও বড় পরিসরে যখন ম্যাথ করবেন, ওই মুখস্থগুলো আপনাকে তখন আরও ঝামেলায় ফেলে দেবে। বুঝতে পারছেন কি না বলুন? বুঝতে পারছেন আপনারা? বুঝছি স্যার। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা কি দাঁড়ালো একটু বলেন। বিষয়টা কি দাঁড়ালো একটু বলেন। যদি ফলকে ভাগ করার কথা বলা হয় তাহলে লসাগু, ফল দ্বারা যদি ভাগ করার কথা বলা হয় গসাগু। তাহলে আমরা প্রশ্নটা পড়বো, প্রশ্নটা পড়ে দেখবো কে কোনটাকে ভাগ করতে বলছে। তাহলে প্রথমটা যেহেতু লসাগু হবে, 9, 12, 15 দ্বারা নিঃশেষ বিভাজ্য হবে, তাহলে এটা লসাগু বের করব আমরা। এর লসাগু হচ্ছে 180। আমার করতে করতে মুখস্থ হয়ে গেছে, আশা করি আপনাদেরও মুখস্থ হয়ে যাবে করতে করতে। বলছে 1 বিয়োগ করলে বিয়োগ ফল, 1 বিয়োগ করবেন আপনি, তার মানে 180 যে সংখ্যাটা, সেই সংখ্যাটা তো 9, 12, 15 দ্বারা বিভাজ্য, কিন্তু আপনার কাছে প্রশ্ন যেটা চেয়েছে যে তার থেকে আপনি 1 বিয়োগ করবেন, তার মানে কি 1 বিয়োগ করার পরে 180 হবে। তাহলে আপনাকে কি করতে হবে? ওই সংখ্যাটা আপনাকে আগে 1 বাড়িয়ে রাখতে হবে, এবার আপনি 1 বিয়োগ করেন, -1 বিয়োগ করলে 180। বুঝতে কোনো প্রবলেম আছে কিনা বলেন? বুঝতে কোনো সমস্যা আছে কিনা বলেন? স্যার লাস্টে যে বললেন যে -1 এটা কাইন্ডলি আবার একটু বলেন স্যার। আচ্ছা, মানে বিষয়টা হচ্ছে যে আমরা তো লসাগু 180 পেলাম,
কিন্তু প্রশ্নে জি একটু স্যার। বলে দিয়েছে ওই সংখ্যা হতে 1 বিয়োগ করলে, তার মানে আপনার উত্তরটা হচ্ছে 180। তাহলে আপনাদেরকে মানে অন্যান্য জায়গায় যখন ম্যাথ পড়িয়েছে তখন বলেছে যে যোগ থাকলে মানে প্লাস থাকলে মাইনাস করবেন, মাইনাস থাকলে প্লাস করবেন। মাথা থেকে ঝেড়ে ফেলে দেন, নিজের ব্রেনকে একটু বুঝাইতে দেন। আপনার কাছে এখন সংখ্যাটা আছে 180, এখন বলছে এটা থেকে আপনি 1 কমাবেন। তাহলে মানে কি সংখ্যাটাকে আগে 1 বাড়াতে হবে, আপনি আগে 1 বাড়িয়ে রাখেন। তাহলে আমরা যদি 1 যদি বাড়াই তাহলে সেই সংখ্যাটা হবে কত? 181। এবার এইখান থেকে আপনি 1 কমান, তাহলে হবে কত? 180। যদি উল্টোটা বলতো 1 যোগ করলে, তো তার মানে কি আপনার উত্তরটা 180। এখন 180-র সাথে 1 যোগ করলে হবে 181, কিন্তু আপনাকে তো 180 বানাতে হবে। তাহলে একটা যে আপনি যোগ করবেন, যোগ করার আগে তো আপনাকে আগে একটা কমিয়ে রাখতে হবে। তার মানে তখন উত্তর হবে কত? 179। বুঝাতে পারছি না পারি নাই? এই কথাটাই হচ্ছে মানে জি স্যার, শেখানো বুঝছি। হয় আপনাদেরকে, যোগ থাকলে বিয়োগ করবেন, বিয়োগ থাকলে যোগ করবেন। এখন আপনাকে যদি বলি যে এমন একটি সংখ্যা বলো যে সংখ্যার সাথে 1 যোগ করলে 181 হবে, এখন আপনি কি করবেন বলেন? এমন একটি সংখ্যা বলুন আপনি যে সংখ্যাটির সাথে 1 যোগ করলে 181 হবে, বলেন। তার মানে কি সেই সংখ্যাটা হবে 180। তার মানে আগে আপনাকে কমিয়ে রাখতে হবে। বুঝতে পারছেন মনে হয়? আচ্ছা, তাহলে ওইখানে লসাগু কষাগুতে আরও কয়েকটি ম্যাথ আছে, ওই ম্যাথগুলো একটু করে নেবেন। আর আমাদের যে সলিউশন যে পার্ট আছে, আমি আপনাদেরকে তো 100 পড়া দিয়েছি, বাংলা 101 থেকে 200। আপনারা যাদের সম্ভব হবে আপনারা এইটাকে আপনাদের মতো করে পড়ে ফেলবেন, অর্থাৎ আমার যে পড়াটুকু আছে সেই পড়াটুকুর সাথে আপনারা এক্সট্রা যতটুকু আপনাদের পক্ষে সম্ভব ততটুকু আপনারা পড়ে ফেলবেন। তো আমরা এবার একটু চলে আসি বর্গ এবং বর্গমূলে। বর্গ এবং বর্গমূলটা আসলে কি? বর্গ হচ্ছে কোনো একটি সংখ্যাকে যদি আমরা দুবার গুণ করি সেটাকে বলা হয় তার বর্গ। যেমন আমরা যদি 2 গুণ 2 করি তাহলে আমরা এটাই তার বর্গ পেয়ে যাব। এটাকে এই ঘাতটা তখন 2 আকারে প্রকাশ করা হয়। তো অনুরূপভাবে আমাদেরকে যদি 3-এর বর্গ বের করতে বলে তাহলে আমরা করব কি 3 গুণ 3, যেটা আমরা লিখব 3 স্কোয়ার। আচ্ছা, এই যে 3 স্কোয়ার কেন আমরা লিখলাম এটা আপনারা সবাই জানেন যে দুইটা গুণ থাকলে 3 স্কোয়ার, কিন্তু কেউ কি বলতে পারবেন কেন আমরা 3 স্কোয়ার লিখলাম? কোন ব্যাখ্যায় আমরা 3 স্কোয়ার লিখলাম? স্যার 3 এর উপর একটা পাওয়ার আছে, আমরা গুড। জানি গুণ হলে পাওয়ারের যোগ হয়। পাওয়ার তাহলে দুইটা গুণ কিন্তু গুণ 1 1 হলে যোগ হয়ে পাওয়ার হচ্ছে। যোগ হয়। গুণ হলে পাওয়ার যোগ হয়। ধন্যবাদ আপনাকে। তাহলে এবার বলেন বর্গমূল কি? যেমন আমরা 4-এর বর্গমূল লিখলাম। মাইক্রোফোনটা অফ করে নেন। বর্গমূল কি বলেন? স্যার 2 হবে। বর্গমূল তো 2 হবে, কিন্তু বর্গমূল কাকে বলে? বর্গমূল হচ্ছে মূল একক। আচ্ছা, মূল একক একটা জায়গায় পেলাম আমরা। বর্গমূলের বিষয়টা হচ্ছে কি যে এই যে সংখ্যাটা বর্গমূল যখন আমরা বলবো এই যে সংখ্যাটা, যে সংখ্যাটার বর্গ সেই সংখ্যাটা। তাহলে 4 কার বর্গ? 2 এর বর্গ না? 2 স্কোয়ার। 4 কার বর্গ? 2 এর বর্গ। তাহলে যেই সংখ্যাটার বর্গ সেটাই হচ্ছে ওই সংখ্যার বর্গমূল। অর্থাৎ 4 2 এর বর্গ, তাহলে 4 এর বর্গমূল হবে কত? 4 এর বর্গমূল হবে 2। আর আপনারা এইটা জানেন স্কোয়ারের রুট কাটা যায়। এর কারণটা কি? যেমন ধরেন আমরা যদি এইটা যদি লিখি তাহলে স্কোয়ারের রুট কাটা যাবে। স্কোয়ারের রুট কাটা গেলে আমরা কত পাবো? আমরা এটাকে কাটাকাটি করি। এটা কেন, কি কারণে বলেন? যেখানে রুটের মান তো হাফ। আর রুটকে যদি সূচক আকারে আমরা প্রকাশ করি তখন তার ঘাত হবে হাফ। বুঝাতে পেরেছে? আর পাওয়ার হচ্ছে আরো উপরে থাকে। বুঝাতে পেরেছে? আচ্ছা, যদি বুঝাতে পারি তাহলে আসেন আমরা এখন আপনাদেরকে আমি একটা পরামর্শ দিয়েছিলাম আগের দিন। সেই পরামর্শটা হচ্ছে যে আপনারা 1 থেকে 20 পর্যন্ত সংখ্যার বর্গ মুখস্থ করবেন। ম্যাথ প্রথম ক্লাসে বলেছিলাম। আর 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার ঘন, এগুলো মুখস্থ করবেন। একটু কষ্ট হবে কিন্তু মুখস্থ করে ফেলবেন।
ঠিক আছে? আর যাদের আরও ভালো চাকরি পাওয়ার ইচ্ছা আছে বা বড় চাকরি পাওয়ার স্বপ্ন দেখেন তাদের জন্য 1 থেকে 20 পর্যন্ত নামতা এটা মুখস্থ করতে হবে। 1 থেকে 20 পর্যন্ত নামতা মুখস্থ করে ফেলতে হবে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, আজকে পারবো না, আজকে দেরি হবে বের হইতে। হুম হুম, লেখা যায়। হুম, আচ্ছা ওইটা আমি এসে করে দেবো। আচ্ছা আচ্ছা, আমার ক্লাস আছে, ক্লাসে। আচ্ছা, তো আমরা আমরা কয়েকটা উদাহরণে চলে যাই। প্রথম কথাটা হচ্ছে 1024-এর বর্গমূল কত? আপনারা কি বর্গমূল বের করতে পারেন? আপনারা কি বর্গমূল বের করতে পারেন? যে ছোটবেলায় 4-5-এ যেভাবে করছিলাম ওইটাই এইভাবে। ওইটাই ওইটাই গণিতের সবচেয়ে কঠিন কাজের একটা, এই বর্গমূল বের করা। ম্যাথমেটিক্সের মানে আমাদের অ্যারিথমেটিকের সবচেয়ে কঠিন কাজের একটা হলো এই বর্গমূল বের করা। দেখি আপনাদের সে পুরনো স্মৃতি মনে আছে কিনা। 1024 কীভাবে বর্গমূল বের করবো আমরা বলেন তো? আমরা এগুলোকে জোড়ায় জোড়ায় নেব। কিভাবে নেব? জোড়ায় থেকে জোড়ায় জোড়া নেব। এই একটা জোড়া, এই একটা জোড়া, জোড়ায় জোড়ায় নেব। তারপরে কি করব? প্রথম জোড়াটাকে আমরা কি করব বলেন? আমরা একটা সংখ্যা লিখবো যেটার বর্গ 10-এর সবচেয়ে কাছাকাছি হয় কিন্তু বড় হতে পারবে না। তাহলে আমরা নেব কি? 3। 3 3 9। আচ্ছা বলেন তো আমরা 4 নেব না কেন? 16 হবে। তাহলে 2 নেব না কেন? কম হয়ে কম হয়ে যায়। তাহলে এবার আমরা এটা এখানে লিখবো 1, আর এইখানে সবগুলো জোড়ায় জোড়ায় নামবে। তাহলে 24। এখন আমরা কি করব বলেন? এই যে এইখানে যেইটা আছে ওইটাকে আমরা এখানে ডবল করে নিয়ে আসবো। তাহলে 3-এর দ্বিগুণ হবে কত? 6। এরপর এইখানে আমরা যে সংখ্যাটা লিখব, ধরেন আমরা যদি পি যদি লিখি, এই পুরো সংখ্যাটাকে আবার আমরা পি দ্বারা গুণ করব। বুঝতে পারছে? অর্থাৎ এইখানে আমরা যেটা লিখব, সেইটা দ্বারা আবার এই সংখ্যাকে গুণ করব। বুঝতে পারছে? তাহলে আমরা যদি সেটা যদি করি, তাহলে আমাদের সেটা যদি করতে হয় তাহলে আমরা কি করব? আমরা যদি 1 যদি লিখি, 1 লিখলে ছোট হয়ে যায়। দেখি আমরা 2 ট্রাই করি। 2 2 দ্বিগুণে 4, মানে এটাকে আবার সেই 2 দ্বারাই গুণ করতে হবে। 2 দ্বিগুণে 4, 6 দ্বিগুণে 12। দ্যাটস সহজ, মিলে গেছে। তাহলে 1024-এর বর্গমূল কত? 1024-এর বর্গমূল হচ্ছে 32। বুঝতে কি সমস্যা আছে কারো আপনাদের? না স্যার। আচ্ছা, বুঝতে যদি সমস্যা না থাকে, এবার আসেন এই যে √09-এর বর্গমূল কত? এটা কি পারবেন? √09-এর বর্গমূল কত? স্যার 0.3। 0.3 কিভাবে? 0.3 কিভাবে? স্যার এখানে বর্গমূল করলে ওই যে 0.9 স্যার, ওটাকে আমরা জোড়া যদি করতে চাই তাহলে না, জোড়া না, প্রথমে স্যার 0 পয়েন্টের আগে যে স্যার আমরা জিরো আছে। আমরা এটা একটু শিখিয়ে দিই আপনাদেরকে। √0.09, ঠিক আছে? তো এইটার বর্গমূল যখন আমরা করব 0.09, দশমিকের আগে আমরা যখন জোড়ায় জোড়ায় যখন নেব দশমিকের আগে, তখন সেটাকে আমরা করব কি? তখন সেটাকে আমরা করব এই দিক থেকে আমরা ডাক টানবো, জোড়া টানবো, ডান থেকে বামে জোড়া টানবো, অর্থাৎ এরকমভাবে জোড়া টানবো। যদি না থাকে একটা শূন্য দিয়ে নেব। আর দশমিকের পরে আমরা বাম থেকে ডানে জোড়ায় টানবো। বুঝতে পারছি আমরা বিষয়টা? যেমন আমরা যদি 1 2 3.460, এখন এটাকে আমরা যখন জোড়া যখন টানবো, জোড়া টানতে গেলে এই দিক থেকে দশমিকের আগে আমরা এই দিক থেকে যাব, এই এক জোড়া,
আর এইখানে আরেক জোড়া বানানোর জন্য আমরা 0 লিখব। আর এই দিক থেকে এই দশমিকের পরেরটাকে আমরা এরকমভাবে জোড়া বানাবো, আর পরেরটাকে জোড়া বানানোর জন্য আরেকটা শূন্য দেব আমরা। বুঝতে পারছি বিষয়টা? যদি বিষয়টা বুঝতে পারি, এবার দেখেন 0.09 আমরা একটা পয়েন্ট দিলাম, পয়েন্ট দিয়ে যদি আমরা 3 লিখি তাহলে দেখেন 0.3 ইন্টু 0.3 তাহলে কত আসবে? 3 3 9। দশমিক কয় ঘর পেছনে যাবে এটা বলেন তো? দশমিক কয় ঘর পেছনে যাবে? 2 ঘর। 2 ঘর। কিভাবে? এই এক ঘর, এই এক ঘর, মানে এই যে এই এক ঘর পেছনে দশমিক, এই এক ঘর পেছনে দশমিক, তাহলে 9 এই এক ঘর। বুঝতে পারছি? আচ্ছা, যদি এটা বুঝতে পারি তাহলে আসেন আমরা সামনের আরো কয়েকটা ম্যাথ দেখে আসি, এগুলো আপনারা পারবেন ছোটখাটো। আচ্ছা, দেখেন এই ম্যাথ প্রায় পরীক্ষায় দেয়, আমরা এই ম্যাথটা একটু করার চেষ্টা করব। প্রশ্নটা আমরা একটু পড়ি। একটি স্কুলে ছাত্রদের ড্রিল করাবার সময় 8, 10 এবং 12 সারিতে সাজানো যায়, আবার বর্গাকারেও সাজানো যায়। ওই স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে? প্রশ্নটা কি বুঝতে পারছেন আপনারা? অর্থাৎ এদেরকে আমরা 8, 10, 12 সারিতে সাজাতে পারবো, আবার বর্গাকারেও সাজাতে পারবো। আচ্ছা, এই টাইপের ম্যাথটা আপনাদের যাদের প্র্যাকটিস আছে আপনারা ম্যাথটাকে না করেই করে ফেলতে পারবেন, কারণ এখানে পূর্ণবর্গ সংখ্যা আছে একটি 3600, আর পূর্ণবর্গ সংখ্যা নেই। এর উত্তর হবে 3600, কারণ 2400 পূর্ণবর্গ সংখ্যা না, 1200 পূর্ণবর্গ সংখ্যা না, আর 3000 পূর্ণবর্গ সংখ্যা না। বুঝাতে পারছি আমরা? আচ্ছা, যদি বুঝাতে পারি এবার এই ম্যাথটাকে আমরা কিভাবে করবো একটু দেখেন। 8, 10 এবং 12, 8, 10 এবং 12 এর লসাগু আমরা বের করব। 8, 10 এবং 12 এর লসাগু হচ্ছে 120, আপনারা বের করে নিতে পারেন। এখন 120 এই সংখ্যাটা তো পূর্ণবর্গ সংখ্যা না। 120 জন যদি হয় এদেরকে আমরা 8 সারিতেও সাজাতে পারবো, এদেরকে আমরা 10 সারিতেও সাজাতে পারবো, এদেরকে আমরা 12 সারিতেও সাজাতে পারবো। কিন্তু 120 কি পূর্ণবর্গ সংখ্যা? পূর্ণবর্গ সংখ্যা মানে হচ্ছে এটাকে কি বর্গমূল করলে আমরা পূর্ণ সংখ্যা পাবো কি না? না, এটা আমাদের পূর্ণবর্গ সংখ্যা না। তাহলে আমাদের এখন তাকাতে হবে উত্তরের দিকে, যে সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা এবং 120 দ্বারা ভাগ করা যায়। তাহলে 2400 এটা পূর্ণবর্গ সংখ্যা না, বাতিল। 1200 পূর্ণবর্গ সংখ্যা না, বাতিল। 3000 পূর্ণবর্গ সংখ্যা নয়, বাতিল। তাহলে আমাদের উত্তর আছে কত? 3600। এবার দেখেন 3600কে আপনি যদি 120 দ্বারা যদি ভাগ করেন তাহলে কাটা যাবে, আর এইখানে এটাকে কাটলে 3 12 36, 30। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন? অঙ্ক ম্যাথ বুঝতে পারছেন কিনা বলেন? বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, যদি বুঝতে পারেন আরেকটা আমি একটা মানে কমন একটা ম্যাথ দেই। এই ম্যাথটা এতবার পরীক্ষায় আসছে, আমাদের জাতীয় ম্যাথ, অন্যতম জাতীয় ম্যাথ। বলছে কি, একটি ক্লাসের শিক্ষার্থীদের মধ্যে 2700 চকলেট বিতরণ করা হলো। প্রত্যেক শিক্ষার্থী ক্লাসের মোট শিক্ষার্থীর সংখ্যার 3 গুণ পরিমাণ চকলেট পেলে ক্লাসে মোট শিক্ষার্থীর সংখ্যা কত? প্রশ্নটা একটু পড়ুন। ওনার সাথে কথা বলছো?
আপনার তুলছে এই যে এটা যে নক করে এন্ট্রি করছে আর ফোন দিছিল কি? ও আচ্ছা, আপনারা প্রশ্নটা পড়ছেন? আচ্ছা, যদি প্রশ্নটা পড়ে থাকেন, দেখেন আমরা ক্লাসের শিক্ষার্থীর সংখ্যা জানি না, সেটাই বের করতে বলছে। আমরা ধরে নিলাম যে ক্লাসের শিক্ষার্থীর সংখ্যা এক্স, তাহলে প্রত্যেক শিক্ষার্থী ক্লাসের মোট শিক্ষার্থীর সংখ্যার 3 গুণ পরিমাণ চকলেট পেল। তাহলে একজন ছাত্র একজন, তাহলে সে মোট চকলেট পাবে শিক্ষার্থীর সংখ্যার 3 গুণ। তার মানে মোট শিক্ষার্থী হলো এক্স, এই এক্সের 3 গুণ চকলেট পাবে। এটা হলো একজনের চকলেট সংখ্যা। তাহলে যদি 2 জন হয়, তাহলে এটার সাথে আমরা 2 জনের মোট চকলেট হবে কত? 2 দ্বারা গুণ করব। যদি 3 জন হয় 3 দ্বারা গুণ করব। যদি এক্স জন হয় তাহলে আমরা গুণ করব কত দ্বারা? এক্স ইন্টু 3x, দ্যাট মিনস 3x স্কোয়ার। এই লাইনটাকে আপনারা বুঝতে পারছেন? বলুন। বুঝছি স্যার। আচ্ছা, এখন প্রশ্ন মতে মোট চকলেটের সংখ্যা কত বলছে? 2700 বলছে না? তাহলে আমরা কি লিখব? 3x স্কোয়ার, এটা তো মোট চকলেটের সংখ্যা, সমান কত? 2700। বা এক্স স্কোয়ার সমান কত? 3 দ্বারা 2700 কাটলে 900। বা এক্স সমান কত? বা এক্স সমান √900, দ্যাট মিনস কত? বা এক্স সমান 30। বুঝতে পারছেন কিনা বলুন। বুঝতে পারছেন কি? এটা কিন্তু আমাদের জাতীয় ম্যাথ, অনেকবার এই ম্যাথ পরীক্ষায় এসেছে, অনেকবার। আচ্ছা, এরপরে আসি আমরা একটু, মানে বাকি যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো একটু দেখে নেবেন। এরপরে আমরা আসি অনুপাত এবং সমানুপাতে আসি। অনুপাত আসলে কি বলেন তো, কেউ একজন বলেন। না, অনুপাত বলতে আমরা এরকম একটা জিনিস বুঝাই, 3:4। অনুপাত মোট সংখ্যা আর যে মোট যে যোগফলটা, এইটা হচ্ছে ইষ্ট আকারে দেখা যায় আর কি। আচ্ছা, যাই হোক, আপনি শুধু একা বলতেছেন, আমাদের বাকি আমাদের শিক্ষার্থীরা তাদের কি অবস্থা? আপনারা একটু কথাবার্তা বলেন। চাকরি কি লাগবে না আপনাদের? বলতেছে আর শুনতেছি না, শুনতেছেন, একটু বলবেন। উনি চাকরি পেলে তো বেতন উনি গুনবেন, তাতে কি আপনার মানে চাকরি পাওয়ার শখ কি মিটে যাবে? আমার মনে হচ্ছে স্যার সবার বয়স বেশি বেশি আছে, এই জন্য তাদের ইন্টারেস্ট কম। হ্যাঁ, আর বয়স আমাদের কম, বয়স কম বেশি এটা কোনো বিষয় না, জ্ঞানের কোনো বয়স হয় না। আমি আমার ছাত্রদের কাছ থেকে শিখি সিনসিয়ারলি। এটা অনার্স মাস্টার্সেরও হয়, আবার দেখা যায় যে 3, 4, 5-এর এই যে আমার স্কুলের যারা আছে ওদের কাছ থেকেও শিখি। শেখার কোনো বয়স নেই। তো অনুপাত হলো মূলত একটি ভগ্নাংশ। অনুপাত হলো কি? মূলত একটি ভগ্নাংশ। এইখানে বলা হয় যে একটি সংখ্যা অপর একটি সংখ্যার তুলনায় কত গুণ সেটাকে প্রকাশ করা হয়। যেমন আমরা এইখানে লিখেছি 3:4, অর্থাৎ একটি সংখ্যার 3 ভাগ অপর একটি সংখ্যার 4 ভাগের সমান। বা আমরা যদি এই অনুপাতটাকে আমরা এভাবে লিখতে পারি, অনুপাতের এটাকে বলা হয় পূর্ব রাশি। একটু মাইক্রোফোনটা সাইলেন্ট করুন। এটাকে বলা হয় পূর্ব রাশি, আর এটাকে বলা হয় কি? উত্তর রাশি বা পররাশি। ঠিক আছে। আর অনুপাতকে যখন আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করব, তখন অনুপাতের এই পূর্ব রাশি যাবে উপরে, অর্থাৎ লবে, আর পররাশি যাবে কোথায়? হরে। বুঝতে কি প্রবলেম আছে? আচ্ছা, যদি বুঝতে প্রবলেম না থাকে তাহলে এবার একটু বলেন তো, অনুপাতের একক আছে? অনুপাতের কি একক আছে? না স্যার, অনুপাত ভগ্নাংশ না, তো উপরে নিচে তো জাতীয় সংখ্যা হবে, অনুপাতের একক থাকবে না তো। অনুপাতের একক। আচ্ছা, এখন আমাকে বলল, যেমন ধরেন 3 আর 4 7, আমাকে বলা হলো 28 মিটার লম্বা কাপড়কে আমরা
3:4 অনুপাতে ভাগ করব। কিভাবে ভাগ করব বলেন? এই ভাগ করার নিয়মটা কি আপনারা জানেন? স্যার ওই যে অনুপাতকে যোগ করে স্যার তারপরে বলেন। যোগ করে স্যার যেটা তো পাবো ঘর আচ্ছা, বের রাইট। করতে হবে এখানে। তাহলে আমরা প্রথমে কি করব? ঘরে আমরা লিখবো। প্রথমে অনুপাত দুইটাকে যোগ করব। 3 আর 4 কত? 7। তাহলে টোটাল যদি 7 ভাগ হয়, আমরা এটাকে ধরলাম এ আর এটাকে ধরলাম আমরা বি। তাহলে এ পাবে 7 ভাগের 3 ভাগ আর বি পাবে কত? 7 ভাগের 4 ভাগ। এবার আসুন আমরা এরটা বের করি। তো টোটাল আছে কত? 28 আমাদের। 28-এর এর কত? এটাকে আমরা 7 ভাগ করে এরে দেবো 3 ভাগ আর বিকে দেবো আমরা কত ভাগ? 28 গুণ 7-এর 4। আমাদের একজন স্টুডেন্ট জয়েন। আচ্ছা, আচ্ছা, আমাদের সাথে একজন অ্যাডমিশন নিয়েছেন, আমাদের একদম নতুন একজন সুলাইমান হোসেন, খুব সম্ভবত। সুলাইমান হোসেন, আমার পাঠঘর প্ল্যাটফর্মে আপনাকে স্বাগতম। সুলাইমান হোসেন শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন সুলাইমান হোসেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো ধন্যবাদ আমাকে এখনই ক্লাসে সুযোগ দেওয়ার জন্য। তো আমি একটু কারেকশন করি, আমার নাম হচ্ছে সালমন হোসেন। ও আচ্ছা, আচ্ছা, সরি, সরি। জি 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 আচ্ছা, সরি, সরি, জি। দুঃখিত। সালমান হোসেন। আচ্ছা, তো সালমান সাহেব, আপনি থাকুন আমাদের সাথে। আমরা যে আলোচনা আছে সেই আলোচনা আমরা চালিয়ে যাই। আর এই ক্লাসগুলো তো আমাদের রেকর্ড থাকে, এই ক্লাসগুলো আপনি পরেও দেখে নিতে পারবেন। তো আমরা যেইখানে ছিলাম আমরা সেইখানে ফেরত যাই। তাহলে এই যে দেখেন, এই ম্যাথগুলো আমি আজকে আপনাদেরকে চেষ্টা করছি, আমার মূলত ম্যাথ তো আমি শিখিয়েছি, ম্যাথ আমি আপনাদেরকে শিখিয়েছি এবং আমার জীবনে মানে আমি এমন এমন স্টুডেন্টদেরকে ম্যাথ শিখিয়েছি যে এটা অবিশ্বাস্য। সেটা নিয়ে কোনো সমস্যা নেই, প্রবলেম নেই। আমরা হয়তো এখানে একটু টাইম প্রেশারে আছে বা অনেক কিছু আমাদের লাগবে না, সেই কারণে আমরা একটু স্কিপ করছি। কিন্তু আমি চেয়েছি যে ম্যাথটাকে একটু অনুধাবন করুন, ম্যাথটাকে একটু ধারণ করুন। সারা জীবন আমরা এইটা করছি, বুঝিবে না বুঝি। আমিও যে যখন ম্যাথ শিখছি তখন যে বুঝছি তা না, এমন না। বলছে আমাকে 28-কে 3:4 অনুপাতে, তাহলে 28 গুণ কত? অনুপাতের যোগফল 7, 7-এর 3, এটা হলো এ। তাহলে বি হবে কত? 28 গুণ 7-এর 4। আমি চেয়েছি, এটাকে বলা লেগেসি অফ নলেজ। আমি চেয়েছি যে গণিতের ভেতরে যে সৌন্দর্যটা, সেই সৌন্দর্যটা এই গণিত করার ফাঁকে ফাঁকে একটু চলে যাক। মূলত এইখানে বিষয়টা যেটা ঘটছে, যেহেতু আমাদের অনুপাতগুলো হচ্ছে 3 এবং 4, তাহলে টোটাল মিলে আমরা যদি 7 ভাগ যদি চিন্তা করি, তাহলে মোট যেইটা আছে সেটাকে প্রথমে আমরা 7 ভাগ করব। 7 ভাগ করে 3 ভাগ দেব একে, আর 7 ভাগ করে বাকি 4 ভাগ দেব বিকে। জাস্ট এটুকুই, এটাই ম্যাথের সৌন্দর্য। মনে হয় না এর আগে আপনারা কখনো এভাবে চিন্তা করছেন ম্যাথকে? আচ্ছা, এখন এইখানে আরেকটা কোশ্চেন আছে, বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত কোনটি? বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত হলো একটা অমূলত সংখ্যা। এটা 22/7 লিখছে, এটাই অমূলত সংখ্যা, কিন্তু মানে 22/7 এটা পুরোপুরি সঠিক না, আমরা 22/7 ধরে নেব। বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত হচ্ছে পাই। ঠিক আছে, এরপরে এসে আমরা এই অঙ্কগুলোকে একটু করব। যে অনুপাতটা আমাদেরকে দেয়, আচ্ছা ধর ফর এক্সাম্পল আমরা যদি এইটা যদি লিখি, ফর এক্সাম্পল আমরা যদি এটা যদি লিখি এ অনুপাত বি 4:7, বি অনুপাত সি 5:6 হলে a:b:c এর মান কত হবে? আচ্ছা, যদি এইটার পাশে যদি এইটা যদি বলে 4:3 বলা হলো, এর সাথে বলা হলো 2:3, এর সাথে বলা হলো 5:4, এর মিশ্র অনুপাত কত? এর মিশ্র অনুপাত কত? যদি এইটা বলা হয় তখন আপনারা কি করবেন? দেখি ফোনটা। স্যার পূর্ব রাশিগুলো সব যোগ করব
যোগ না, পূর্ব 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 রাশিগুলো সব আমরা গুণ করব, পররাশিগুলো বা উত্তর পদগুলো সব আমরা গুণ করব। বোঝা গেছে? বুঝতে পারছি? তাহলে এটাকে বলবো কি অনুপাত? আমরা এটাকে বলবো আমরা মিশ্র অনুপাত। এটাকে কি বলবো আমরা? এটাকে বলবো আমরা মিশ্র অনুপাত। তাহলে এইখানে মিশ্র অনুপাত কত হবে? 4 দুগুণে 8, 5 আটা কত? 40 অনুপাত 3 3 আর 9, 4 9, 3 3 আর 9, 4 9, 36। আচ্ছা, এখন দেখেন অনুপাতকে সর্বদা লঘিষ্ঠ আকারে রাখতে হয়। লঘিষ্ঠ মানে কি? কাটাকাটি করে সর্বদা ছোট আকারে রাখতে হবে। তাহলে দেখেন তো এবার আমরা 40 এবং 36কে কাটাকাটি করতে পারি কিনা? পারি? চার দিয়ে করা যাবে, 4 10 কে 40 এই আর যে 4 আমরা 9 যখন 36। আমরা এই কাজটুকুকে আমরা এভাবে একটু সহজে করি। 4 2 5 আর নিচে আছে কত? 3 গুণ 3 গুণ 4। এই কাজটাকে আমরা সহজে করে ফেলি এভাবে। এবার আপনি কাটাকাটি যা আছে কাটাকাটি করে ফেলুন, 4 4 কাটা গেল, তাহলে থাকবে কত আমাদের? 10 আর নিচে কত? 9। তাহলে বুঝতে পারতেছেন এই যে আমরা শর্টকাট বলে চিল্লাচিল্লি করি, আপনার কোথাও এই শর্টকাটটা পাবেন না, কারণ এটা তো বইয়ের মধ্যে নাই। এটা হচ্ছে আপনি কিভাবে আপনার কমন সেন্সকে কাজে লাগাবেন। আপনি পুরোটুকুকে মিশ্র অনুপাত করে তারপরে কাটাকাটি করতে পারেন, অথবা আমি বাম সাইডে যেভাবে করলাম এভাবে করলে একবারে চলে আসবে। সামান্য একটু পার্থক্য করে দেয় এইটা, হয়তো কয়েক সেকেন্ড। যে কয়েক সেকেন্ড যারা বিসিএস বা ব্যাংকের পরীক্ষায় যারা বসেন, অমূল্য এই কয়েক সেকেন্ড। আচ্ছা, এবার আমরা একটু দেখি তো আমাদের A/B, তারপরে কত আছে? B/C, তারপরে আছে কত? হ্যাঁ আচ্ছা, তিনটেই আছে। তাহলে আমাকে কত? 4:7, আর এটা কত? 5:6। আচ্ছা, এখন এইটাকে আমরা আপনাকে বলা হলো ধারাবাহিক অনুপাতের কথা বলা হলো। ধারাবাহিক অনুপাত A/B/C, দ্যাট মিনস এটা হচ্ছে ধারাবাহিক অনুপাত। অর্থাৎ প্রথমে এ বি এর সাথে সম্পর্কযুক্ত আছে, দ্বিতীয়টায় বি সি এর সাথে আলাদাভাবে সম্পর্কযুক্ত আছে। এখন যদি আমরা এ বি সি তিনটাকে যদি একই সাথে সম্পর্কযুক্ত করতে চাই, তাহলে তাদের মধ্যে সম্পর্কটা কীরকমভাবে হবে? বুঝে দেখে পেরেছে? আচ্ছা, এখন এটাকে করার কয়েকটা নিয়ম আছে, তো আমি আপনাদেরকে চেষ্টা করব সবচেয়ে সহজ নিয়মটা দেখিয়ে দেওয়ার জন্য, যেভাবে আমি করি বা আমার শিক্ষার্থীদেরকে আমি শেখাই। সেটা হচ্ছে যে অনুপাতটা কমন আছে সেই অনুপাতটা এরকম কোনাকুনি আছে কি না, আপনি সেইটা একটু দেখবেন। আছে? যদি থাকে তাহলে এই যে বাংলা দ আমরা দাদা লিখি না, দাদার দটা লিখে আপনি সোজা গুণ করে দেন। এ অনুপাত বি অনুপাত সি, তার মানে কত? 4 5 20, 5 7 35, 6 7 42। জাস্ট চোখে দেখে ওইটা করা যায়। বুঝতে কি কোনো সমস্যা আছে বলেন? না স্যার। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। কিন্তু যদি এটা এরকম থাকতো, ধরেন এখন এটা এরকম আছে, এ অনুপাত বি সমান 3:4 আর সি অনুপাত বি সমান 5:4। এবার কি করতেন বলেন? এবার কি করবেন বলেন? তাহলে সাজিয়ে লিখতাম এখানে স্যার। এখন দেখেন আমরা বলছিলাম এরকম ভাবে থাকতে হবে, এরকম ভাবে তো নাই, এরকম ভাবে করে নেব আমরা। এ বি 3:4, তাহলে আমার বি এখানে আনতে হবে, বি অনুপাত সি উল্টে গেছে, তাহলে অনুপাতটা উল্টে যাবে, 4:5, একই কথা। এবার আসছে কিনা দেখেন। আসছে? আচ্ছা, এখন আমরা এই যে
অনুপাতটাকে বের করলাম, এটাকে আরেক রকমভাবে বের করা যায়। অর্থাৎ এইখানে আমাদের যে কমন যেইটা আছে, এখানে আমাদের 4টা কমন আছে। 4টা কমন থাকার কারণে ধরেন এখানে 4 না, এখানে আমরা 6 লিখলাম, এখানে আমরা 6 লিখলাম, ঠিক আছে। আপনারা চাইলে এই যে এইখানে যে সংখ্যাগুলো আছে, কমন যে রাশিটা আছে, সেটাকে উভয় অনুপাতে সমান করে নিতে পারেন। তো ওই ঝামেলার মধ্যে আমি যাব না, আমি আজীবন এভাবে করে এসেছি, এখন এইভাবে করছি। তবে হ্যাঁ, ওইটা অনেক সময় আপনাদেরকে একটু উপকারে দেবে। সেটা কীরকমভাবে উপকারে দেবে, ধরেন আমরা এখানে লিখেছি কত, 5:6। এটাকে উপকারে দেবে, আপনারা চোখে দেখে করে ফেলতে পারবেন, অর্থাৎ আপনাকে দয়ের মধ্যেও যেতে হবে না। এর কারণটা হচ্ছে, যেহেতু উভয় জায়গায় বি সমান আছে, মানে বি আছে, তো বিটাকে আমরা সমান করার চেষ্টা করি। এখানে আছে 4, এখানে আছে 6। আচ্ছা, এটাকে যদি আমরা 6 দ্বারা গুণ করি আর এটাকে যদি আমরা 4 দ্বারা গুণ করি, তাহলে অনুপাতটা হবে কি 18:24। এখানে হবে কত, 20:24। তাহলে দেখছেন এখন কিন্তু আমাদের বি সমান হয়ে গেছে। তাহলে আমরা এ অনুপাত বি অনুপাত সি সমান কত লিখতে পারি, 18:24:20। একই জিনিস, আপনি যেভাবে করেন মিলে যাবে। বুঝতে কারো কোনো প্রবলেম আছে কিনা বলেন। যদি প্রবলেম না থাকেন তাহলে আমরা 10 না, হ্যাঁ না স্যার, আপনি পরের নিয়মটা দেখাইলেন স্যার, এইভাবে করতে হবে। পরের নিয়মটা দেখাইছে, ওভাবে করবেন। না, স্যার ওইভাবে আমি প্র্যাকটিস করতাম, কিন্তু 10 সিস্টেম যে ওইভাবে করতাম। বুঝছেন, এটা বিষয়টা হলো কি, বিষয়টা হলো যে সময়টাতে বাংলাদেশ তথা সারা বিশ্বে অনলাইন প্ল্যাটফর্ম বা লার্নিংয়ের বিস্তার ঘটে করোনার সেই সময়টাতে আমি ঘুরছি ফিরছি খাইছি, বুঝতে পারছেন। ওই সময়ে যদি করতাম আমি, আজকে বাংলাদেশের আপনারা যাদেরকে বিখ্যাত বড় বড় পার্সন দেখেন না, অনেক বড় বড় পার্সনের খানা থাকতো না। যাই হোক, তারপরেও ভালো আছে, বেটার আছে। আপনাদের সাথে তো পুরো ম্যাথ নিয়ে এখন পর্যন্ত ম্যাথের সৌন্দর্য নিয়ে আলোচনা করতে পারি না। আর আমাদের যেহেতু একটা নির্দিষ্ট টাইমের মধ্যে আমাদের পুরো কোর্সটা কমপ্লিট করতে হবে, ইভেন আপনাদেরকেও সামনে পরীক্ষায় বসতে হবে, যার কারণে আপনারা ওই সৌন্দর্যটা পান না, যে প্রত্যেকটা ম্যাথের ভিতরে সৌন্দর্য, একটা ম্যাথ কতভাবে করা যায়, একটা ম্যাথকে কতভাবে আমরা চিন্তা করতে পারি। ওই যে বইগুলোতে ওভাবে শিখিয়েছে, দয়ের বিষয়টা আপনি, মানে আমার কাছে যতগুলো বই আছে আমি কোথাও দয়ের বিষয়টা দেখি না। টুকটাক 2-1টা এখনকার যে বইগুলো আছে হয়তো এই বইগুলোতে দটাকে নিয়ে আসছে। আচ্ছা, পরের ম্যাথটাতে আসি আমরা। পরের ম্যাথটাতে বলছে, একটি মাছ 25% লাভে বিক্রি করা হলে উহার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করুন। তাহলে কত পার্সেন্ট লাভে বিক্রি করছে, 25% লাভে। তাহলে আমরা ক্রয় মূল্য ধরি আমরা 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হবে বলেন তো। 125। এবার তাদের অনুপাত বের করবো আমরা, 100:125। তাহলে কত আসবে, 100:100 কত আসবে, 4:5। আচ্ছা, আপনারা কি খাতায় কি ম্যাথগুলো করতেছেন না শুধু মুখে মুখে দেখতেছেন, চোখ দিয়ে দেখতেছেন? আপনারা একটু কথাবার্তা বলেন। স্যার, আপনার ক্লাসটাতে আমার একটু হালকা প্রবলেম হচ্ছে। মানে আমার হাজবেন্ড বাইরে থাকে, আজকে বাসায় এসেছে জব থেকে, এজন্য একটু আর কি। আচ্ছা, বাকিরা বুঝলাম, আপনারা তো কয়েকজন রেসপন্স করতেছেন, বাকিরা কি শুধু দেখতেছেন আমরা কিভাবে পড়াই। আমার এইখানে, আমার এই যে রুমে, এই রুমে রঙের কাজ করতে আসছিল শালা এবং দুলাভাই। তো কি আর বলবো, এত পরিমাণ কাজ চোর, দুলাভাই রং করে, শালায় বসে বসে দেখে যে কোথায় কোথায় রং করে, বুঝছেন। আবার দুলাভাই, মানে শালায় রং করে, দুলাভাই বসে বসে দেখে যে তোর ঘষা ঠিক হয়নি, এভাবে ঘষ। এভাবে আপনারা চুরি করেন না। আমি একটা কথা বলতে পারি, আমি যতটুকু পড়াবো উপরওয়ালার ইচ্ছাতে এবং আমার শিক্ষাগুরুদের দোয়াতে, আমার
দোয়াতে আমি যেটা পড়াবো আপনাদেরকে এর থেকে বেটার আপনি খুঁজে বের করতে পারবেন, এর থেকে ভালো আপনি খুঁজে বের করতে পারবেন, কিন্তু এটা খুঁজে আপনি বের করতে পারবেন না যেভাবেই হোক। আর ম্যাথে তো নাই, আমি আবারও বলি, আমি বলছি এর থেকে ভালো, এর থেকে বেটার আপনি বের করতে পারবেন, কিন্তু এইটা বের করতে পারবেন না আপনি। ঠিক আছে? যেমন আমি আপনাদেরকে কেন জিজ্ঞেস করছি খাতায় লিখছেন কিনা, যদি কেউ লিখে থাকেন তাহলে এই তারা 4:5কে এভাবে লিখছেন, যেটা ভুল। অনুপাতের চিহ্নটা হচ্ছে এইটা, তার মানে আপনি এইখানে এই দুটাকে ফাঁকা রাখতে পারবেন না, এই দুটাকে ভরে দিতে হবে। আচ্ছা, এটা আমরা পেলাম। আমরা পরের উপরের ম্যাটটাতে আসি। বলছে কোনো অনুপাতের উভয় পদের সঙ্গে 1 যোগ করলে অনুপাতটি 3:4 এবং উভয় পদ থেকে 1 বিয়োগ করলে অনুপাতটি 2:3 হবে। তাহলে অনুপাতটি কত, কোন অনুপাতের? এখন দেখেন, আমরা যদি এইটাকে মানে ইকুয়েশন ধরে যদি করি, অনুপাতের উভয় পদের সাথে ধরলাম অনুপাতের একটা পদ এক্স আর একটা পদ হলো ওয়াই, তাহলে আমরা এক্সের সাথে x+1 অনুপাত y+1 সমান কত পাবো আমরা? 3:4। এবং উভয় থেকে যদি আপনারা 1 বিয়োগ করেন x-1 অনুপাত y-1, তাহলে পাবো কত আমরা? 2:3 পাবো। এখন এই যে দুইটা অনুপাত পেলাম, এটাকে আমরা ভগ্নাংশ নেব, ভগ্নাংশ নিয়ে আর গুণ করব, আর গুণ করে দুইটা ইকুয়েশন পাবো, সেই দুইটা ইকুয়েশনকে সলভ করব, সলভ করার পরে তারপরে আমরা অনুপাতটা পাবো। যতক্ষণে বলছি ততক্ষণে মনে হয় যে 40-50 সেকেন্ড চলে গেছে। আমরা এখানে যেটা করব, আমরা এখানে একটা পিওর ট্রিক অ্যাপ্লাই করব, যেটা আপনাদের জন্য খুব ইফেক্টিভ হবে, সেটা হচ্ছে ব্যাক সলিউশন। অর্থাৎ আমরা অঙ্কটাকে সলভ করব না, আমাদের যেটা বলছে আমরা অপশন সাথে সেইটা মিলাবো। আমাদেরকে বলছে 1 যোগ করব, 1 যোগ করলে 3/3:4 হবে, তাহলে এটার সাথে আমরা 1 যোগ করি, 1 যোগ করলে কত আসবে? 3:6। এই মাইক্রোফোনটা অফ করে নেন, হবে না, এটা বাদ আমাদের। পরেরটার সাথে 1 যোগ করি, 1 যোগ করলে কত আসবে? 5:10। কাটাকাটি করলে কত আসবে? কাটাকাটি করলে 1:2, হবে না। গ নাম্বারে আসি, যোগ করলে কত আসবে? যোগ করলে কত আসবে? 7:12 আসবে না। পরটাতে যোগ করি তাহলে কত আসবে? 6:8। এটাকে কাটাকাটি করলে 3:4। দ্যাট মিনস এটা আমাদের অ্যান্সার। কোনো অঙ্ক করতে হবে না। আসলে বেসিক্যালি আপনার অঙ্ক করাটা ওই যেটা বললাম, সময়ের তো পেছনে আর যেতে পারবো না, করোনার ওই সময়টাতে আমরা পেছনে আর যেতে পারবো না। তো বিষয়টা হচ্ছে যে অঙ্ক করতে পারা একটা ভিন্ন বিষয়, পরীক্ষার হলে অঙ্ক করা আরেকটা ভিন্ন বিষয়। আমরা যে ব্যাক সলিউশনটা করলাম, আসলে সত্যি কথা বলতে কি, যাদের ম্যাথ প্র্যাকটিস থাকে, খুব বেশি ম্যাথ তাদের করতে হয় না, চোখে দেখে দেখে তারা ম্যাথটা করে ফেলতে পারে, যত বেশি প্র্যাকটিস থাকবে। আচ্ছা, আমরা দেখি, আমরা আরও কয়েকটা ম্যাথ করার চেষ্টা করি। এইখানে এই ম্যাথটা আছে। আচ্ছা, এই ম্যাথটা কি আপনারা পারবেন? চতুর্ভুজের 4 কোণের অনুপাত 1:2, 2:3 হলে বৃহত্তম কোণের পরিমাণ কত হবে? পারবেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার আসেন, যোগ করে তারপরে 360। এবার আসেন আরেকটা ক্রিটিক্যাল কিছু ম্যাথ করিয়ে দিই আপনাদেরকে। এই ক্রিটিক্যাল ম্যাথগুলো পরীক্ষায় আমাদের ঝামেলা করে। আচ্ছা, বলছে কি 24কে 7:6 অনুপাতে বৃদ্ধি করলে নতুন সংখ্যা কত হবে? দেখেন, আমাদেরকে বলছে বৃদ্ধি করতে, 24কে বৃদ্ধি করতে বলছে 7:6, রেজাল্ট হয়েছে 28, কিন্তু আমি যখন বৃদ্ধি করব তখন 7:6 হবে কেন? এটা একটু বড় হবে না? ম্যাথের প্রবলেমটা বুঝতে পারছেন? চিন্তা করলে ম্যাথ আর করতে পারবেন না, যে তাহলে যা শিখছে এতদিন সবই ভুল। সমস্যাটা কি বুঝাইতে পারছি আমি আপনাদেরকে? আপনাকে বলছে বৃদ্ধি করতে, তাহলে 7:6 হবে কেন? 6:7 হবে না? আচ্ছা, এইখানে অনুপাতের একটা ট্রিক্স আছে, একটা মজা আছে, সেটা হলো 7:6। বলেন তো এটার মধ্যে কোনটা বড়? 7 বড় না 6 বড়? বলেন। 7 বড় স্যার। আচ্ছা, গুড।
আরে এখন আমরা যেটা বলবো সেটা আপনাদের কাছে একদমই একটা নতুন অভিজ্ঞতা হবে। এইখানে মূলত 6 বড়, একটা জিনিসের 7 ভাগ আর একটা জিনিসের 6 ভাগের সমান। তাহলে বুঝতে স্যার, এটা পারতেছেন ভগ্নাংশ কোনটা বড়? করলে অপ্রকৃত হয়ে যায় না স্যার এটা? হোক অপ্রকৃত হোক, এই দেখুন একটু একটু মাইক্রোফোনটা অফ করেন, অপ্রকৃত হোক সেটা নিয়ে সমস্যা নেই, কিন্তু আপনি একটু চিন্তা করেন কোনো একটা জিনিসের, অর্থাৎ আমরা যদি এ ধরি, এ এর 7 ভাগ বি এর 6 ভাগের সমান, তাহলে ভাগ হিসেবে কার ভাগটা বড়? তাইলে তাইলে 6 জি স্যার, হ্যাঁ, যেহেতু বি এর এর দেখা 7 অংশ যাচ্ছে আর বি 6 অংশ 1 সমান। টাকা, এইটা হলো অনুপাতের 1 একটা টাকার সৌন্দর্য। যেরকম 4 ভাগ থাকে, এটা হলো অনুপাতের 3 একটা ভাগ বড় ভাগ। সৌন্দর্য। এটা হলো একটা অনুপাতের সৌন্দর্য, বুঝতে পারছেন? এটা বুঝতে অনেক সময় লাগে, আমি জানি না আপনারা বুঝতে পারছেন কি না। এটা বুঝতে অনেক সময় লাগে যে সারা জীবন পড়ে আসছে 7 বড়, কিন্তু আজকে আমরা শুনলাম 6 বড়। আসলে 7 বড় এটাও ঠিক আছে, কিন্তু বেসিক্যালি আমরা যদি এ এর ভাগ এবং বি এর ভাগের কথা চিন্তা করি, তাহলে এ এর 7 ভাগ বি এর 6 ভাগের সমান। তার মানে কি পরিমাণ হিসেবে বি এর 6 ভাগটা একটু বড়। তার এখন বুঝতে পারছেন 24কে 7:6 অনুপাতে বাড়ালে এটা বাড়বে, এটা কমবে না, বুঝতে পারছেন? তাহলে আমরা 24কে এই অনুপাতে যদি বাড়াইতে হয়, তাহলে আমরা যদি বৃদ্ধির কথা বলে বা হ্রাসের কথা বলে যাই বলে, আমরা ওই অনুপাতটাকে একটু উল্টে নেব। তাহলে কত করব আমরা? 6:7 করে নেব। তাহলে আগে ছিল কত? 6, তাহলে বর্তমানে হবে কত? ভাগ করলে 4, এই 4-এর সাথে 7 গুণ, তাহলে আসবে কত? 28। বুঝতে পারছেন? জি স্যার। বুঝতে পারছেন? করার কিছু নাই, পরেরটাতে জি যান। স্যার। 64কে 7:8, এটা আপনাদের মুখে মুখে দেখে বলবেন, কাগজ কলম নেবেন না। জি স্যার, 8 8 64 হ্যাঁ, আর 8 8 64, 7 8 56। 56। জি স্যার, ছাপ্পান্ন। জি স্যার। বুঝতে প্রবলেম আছে কারো? আচ্ছা, তো বুঝতে প্রবলেম না থাকলে যেই আমরা আজকে একটু এইখানেই রাখবো। আপনাদের এইখানে সমানুপাতের মিশ্রণ রয়ে গেছে। ওই যে আমরা যেটা বললাম, আপনাদের অন্যান্য যে ক্লাসগুলো, সেই ক্লাসগুলো থেকে আমরা করিয়ে একটু ম্যাথে নিয়ে আসবো, কারণ ম্যাথে আমাদের প্রচুর সময় লাগে। বুঝাতে পেরেছি আপনাদেরকে? আচ্ছা, তো আমরা আজকে এইখানেই রাখবো। আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ যে আপনারা ঠিক আছে, আপনাদের সাথে যেহেতু আমার পরিচয় হয়েছে, আর আমি যেটা মানি সবসময়কার জন্য, আমি যার কাছ থেকে একটা অক্ষর শিখেছে তিনি সারা জীবন আমার গুরু। শুধু আমি না, আমার আশেপাশে যারা আছে তারা যার কাছ থেকে একটা অক্ষর শিখেছে, ওই গুরুও আমার গুরু। আবার একই রকমভাবে আমি চিন্তা করি যে আমি যদি কাউকে একটা কিছু যদি একটা মানে একটা ফুল স্টপও যদি তাকে আমি শিখাই, তাহলে সে আমার সবসময়কার জন্য ছাত্র। আমি আপনাদেরকে অনুরোধ করবো ভাই, আমার এই পড়ালেখার বিষয়ে আমি খুবই কাঠখোট্টা মানুষ, খুবই কাঠখোট্টা মানুষ। যারা ব্যক্তিগতভাবে আমাকে চেনে, এইখানে আপনাদের ব্যাচে আছে, জয়েন করার কথা কয়েকজনের, আজকে জয়েন করেনি, খুবই কাঠখোট্টা মানুষ। আমার কথা একটাই ভাই, আমাকে পড়তে হবে, চাকরি পেতে হবে, একদম সোজা কথা। এখানে অন্য কিছু নেই, আমার কাছে অন্য কোনো সুযোগ নেই। তো সুতরাং একটু পড়েন, এই যে আগামী 3টা মাস আছে, পড়েন, ইনশাল্লাহ আপনাদের এটা ভালো কিছু হবে। শুধু পড়বেন, আর কিচ্ছুর দরকার নেই। আমি যা পারে শুধু তাই পড়েন, বাকি অনলাইন অফলাইন যা আছে সব ছেড়ে দেন। 3 মাসের বিষয় তো, যদি 3 মাসে আপনার মনে হয় যে আমার হচ্ছে না, হবে না, এমন কিছু হবে না। সার্কুলার আসতে দেরি আছে, যতই ইউটিউবে ভিডিও টিডিও যাই কিছু বলে, সার্কুলার আসতে দেরি আছে। একটু 3টা মাস একটু পড়েন আমার সাথে, কোনো পড়া ফেলে রাখবেন না। যাদের কাছে বই আছে এই আপনারা এটা ইয়ে করুন। আর কুলসুম, আপনি এখন তো একটু রাত হয়ে গেছে, আর আমি একটু বের হবো, একটা পেশেন্ট হসপিটালে আছে, একটু দেখতে যেতে হবে। আপনি কালকে একটু আমার সাথে যোগাযোগ করবেন, বা আমরাই আপনার সাথে যোগাযোগ করব। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে। আর সবাই একটু টাইম মতো ক্লাসে জয়েন করবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম।